সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে এক্সপ্রেস এন্ট্রিতে 4টি ড্র অনুষ্ঠিত হয়ে গেল। এটা কানাডার এক্সপ্রেস এন্ট্রির যে বিভিন্ন ক্যাটাগরিতে ড্র হয় সেটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে এক সপ্তাহের মধ্যে 9,000-এর অধিক ব্যক্তিরা পিআরের জন্য ইনভাইটেশন পেয়েছেন। তো আজকে মূলত আমরা সর্বশেষ ড্র এবং তার আগের ড্র নিয়ে কথা বলবো। যারা পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে চান তারা আলোচনাটি শুনবেন, কিছু গাইডেন্স পাবেন অবশ্যই আপনারা এখান থেকে। বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে সর্বশেষ যে ড্রটা অনুষ্ঠিত হলো, অনেক ডক্টর ভাই বোনেরা আমাদেরকে নক দেন যে কিভাবে এখানে এসে পিআরে কনভার্ট হওয়া যায়। তো সেগুলোর একটা গাইডেন্স পাবেন ইনশাল্লাহ আজকের আলোচনায়। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। IRCC just sent 4,000 new PR invitations in the fourth express entry draw of the week. তো সর্বশেষ বা চতুর্থতম যে ড্র সেটা হয়েছে হেলথ কেয়ার সেক্টরে এবং 4,000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এখানে। সেগুলো আমরা একটু দেখব। এই সর্বশেষ ড্রটা হয়েছে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস অকুপেশনস বেসড এক্সপ্রেস এন্ট্রি ড্র। সেটা হয়েছিল 25শে জুন 2026, জাস্ট গতকালকের ঘটনা। এখানে ক্যান্ডিডেটদের মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 475। তো 475 স্কোরটা সিগনিফিক্যান্ট কোন দিক থেকে? কানাডাতে যারা সিইসি বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ফাইট করতেছেন তাদের সর্বনিম্ন ড্র হলো স্কোর হলো 507। সেই জায়গাতে এই ক্যাটাগরি বেস ড্রতে আপনার 475 স্কোর নিয়েও অনেকে সুযোগগুলো পেয়েছেন। কী কারণে? এটা বিশেষ ক্যাটাগরি হওয়ার কারণে। This is the third healthcare category draw of 2026 and the largest since inaugural healthcare round of February 20 that also issued 4,000 invitations. একটা ড্রতে 4,000 ইনভাইটেশন পাওয়াটা অনেক টাফ একটা বিষয়। আমরা মাঝে মাঝে দেখি বাংলাদেশে বিসিএস সার্কুলার হয় শুধু ডক্টরদের জন্যে, সেখানে প্রচুর পরিমাণে ডক্টরদের সুযোগ দেওয়া হয়। লাইক এরকমই বিষয়টা যে আপনার একটা ড্রতেই 4,000 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যেগুলোতে প্রফেশনাল যারা শুধুমাত্র হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে রয়েছেন তাদের জন্যে, অন্য অকুপেশনসগুলো না কিন্তু। তো এখানে যে 475 পয়েন্টে সুযোগ পেয়েছেন, যেটা 41 পয়েন্ট কম কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের তুলনায়। A realistic pathway for thousands of healthcare workers is stuck in 451 to 500 CRS band. তো 451 থেকে 500 এই স্কোরের মধ্যে অসংখ্য ডক্টর বা হেলথ কেয়ার সেক্টরের ব্যক্তিরা ওয়েটিংয়ে রয়েছেন। আমরা এখানে টেবিল আকারে দেখতে পাচ্ছি ক্যাটাগরি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশন 2026 ভার্সন 3, ডেট 25শে জুন, নাম্বার অফ ইনভাইটেশন 4,000, সিআরসি স্কোর লোয়েস্ট র্যাঙ্কড ক্যান্ডিডেট 475, র্যাঙ্ক নিডেড 4,000 or above, tie breaking rule May 21, 2026. 475 CRS cutoff is a game changer for healthcare workers. The 475 CRS cutoff reaches directly into the most congested segment of the express entry pool. এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, 21শে জুনে আমরা দেখতে পেলাম 75,938 জন ক্যান্ডিডেট যারা 451 থেকে 500 সিআরএস ব্যান্ডের মধ্যে পুলে অবস্থান করতেছেন। এর মধ্যে 17,318 জন হচ্ছে 471 থেকে 480-র মধ্যে। সিইসি ড্র ক্যান নট রিচ দি ক্যান্ডিডেট বিকজ দি সিইসি কাট অফ, অর্থাৎ কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কিন্তু 500 নিচে নামে না, সর্বনিম্ন হলো 507। তো কানাডাতে যারা পড়াশোনা করে সেখানে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তাদের জন্য যে ড্র সেটা হলো সিইসি ড্র। তো ওভারঅল সিইসি ড্রতে কিন্তু 507-এর নিচে স্কোর আসে না, কিন্তু হেলথ কেয়ারে ক্যাটাগরি বিশেষ ক্যাটাগরির জন্য এখানে কম স্কোরে আপনারা সুযোগ পাচ্ছেন। এই বছরের বিগত ড্রগুলোর দিকে যদি আমরা তাকাই, এই হেলথ কেয়ার সেক্টরে ফেব্রুয়ারির 20 তারিখে ড্র হয়েছিল ভার্সন 1, সেখানেও 4,000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল। সেখানে সিআরএসের রিকোয়ারমেন্ট ছিল 467। এপ্রিল 15, 2026-এ ভার্সন 2 ড্র হয়েছিল, ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল 3,000 ব্যক্তিকে। সেখানে অনেক কম স্কোর, মাত্র 430 স্কোরে রিকোয়ারমেন্ট ছিল। জুন মাসের 25 তারিখ, যেটা গতকালকে, ভার্সন 3 ড্র অনুষ্ঠিত হলো। 4,000 ব্যক্তিকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল, সেখানে 475 ব্যক্তিকে 475 স্কোরে দিয়েই তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। IRCC issues 9,
9,226 invitations in 4 consecutive days. তো 4 দিনে দেখুন 9,226 জনকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনভাইটেশন দিয়েছে, সেগুলো আমরা দেখবো অ্যাট এ গ্যালান্সে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 22শে জুন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 955 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যাদের সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 730। তো এই যে 730 আপনারা দেখতে পাচ্ছেন, এই 730 কিন্তু ওভারঅল মৌলিকভাবে 730 না, এখানে মৌলিক পয়েন্ট হলো 230 আর 130 মাত্র, আর 600 পয়েন্ট পেয়েছে তারা পিএনপি নমিনেশন পাওয়ার কারণে, তাদেরকে বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে। 600 প্লাস 130 মিলেই হলো 730। তারপরে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 4000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে 23শে জুনে, সেখানে সর্বনিম্ন সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল 516। জুন 24শে ফিজিশিয়ান উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমরা আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি যে ডক্টরদের জন্য আসলে ব্যাপক সুবিধা, বিশেষ করে অনেক ডাক্তার ভাই বোনরা আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, তাদের মধ্যে অনেকে যারা শুনছেন এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এখানে যে মাত্র 271 স্কোর দিয়ে 223 জন এখানে সুযোগ পেয়েছেন, কিন্তু কন্ডিশন হলো আপনার জবটা হইতে হবে ইনসাইড কানাডাতে। আপনি বাংলাদেশে বসে বা আমেরিকাতে বসে যদি জব করেন সেগুলোকে কাউন্ট করা হবে না এই ফিজিশিয়ান উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে। তবে হেলথ কেয়ার ক্যাটাগরিতে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন সেখানে আপনাকে কাউন্ট করা হবে। হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে যে 4000 ড্র অনুষ্ঠিত হলো, এখানে কিন্তু এটা শুধু ইনসাইড কানাডাতে না, ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা প্রফেশনগুলো হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ক্যাটাগরিতে, তারা এখানে সুযোগগুলো পেয়েছেন। তো 37টি অকুপেশন এলিজিবল ফর এক্সপ্রেস এন্ট্রি ড্র টুডে। এখানে আমরা বলেছিলাম যে এক্সপ্রেস এন্ট্রিতে একটা পরিবর্তন আসতেছে, যেখানে 37টি অকুপেশনসকে টপ প্রায়োরিটি দেওয়া হবে। এগুলোতে হেলথ কেয়ার অকুপেশন রয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির সিলেক্টিভ কিছু প্রফেশন রয়েছে, যেগুলো সব কিছু মিলিয়ে 37টা অকুপেশনস। তার মধ্যে সর্বাধিক হচ্ছে হেলথ কেয়ার সেক্টরেই। এইখানে 37টি অকুপেশন আপনার হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি ড্র যেগুলো গেল, সেখানে কিন্তু তারা এখানে কোয়ালিফাই করেছেন 37টা অকুপেশনের ব্যক্তিরা। এখানে অ্যাট এ গ্যালান্সে তুলে ধরা হয়েছে কোন কোন অকুপেশন রয়েছে, 37টা অকুপেশন। এগুলো আমি পড়বো না, আপনারা শুধু একটু স্ক্রিনটা দেখে নিয়েন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিজিশিয়ান বা ডক্টররাই আছেন, এছাড়াও এর বাইরেও কিছু প্রফেশন আছে এখানে। আমি জাস্ট একটু একটু করে স্লাইডগুলো পাস করতেছি। তো এখানে সবার নিচে দেখতে পাচ্ছি নার্সিং কোঅর্ডিনেটর অ্যান্ড সুপারভাইজার, সবার উপরে আছে হচ্ছে ফার্মাসিস্ট, মাঝখানেরগুলো আমি পড়ছি না। রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স সবার উপরে, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কার্স রয়েছে। তারপরে হচ্ছে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, এরপরে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এরপরে মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলেটেড টেকনিক্যাল অকুপেশনস, কার্ডিওলজি টেকনোলজিস্ট অ্যান্ড ইলেকট্রোসাইকোলজিক্যাল ডায়াগনস্টিক টেকনোলজিস্ট, ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্টস। তারপরে দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট ম্যাচ the lead statement and substantial number of the main duties described in the National Occupational Classification for the claimed occupation. এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব, ভাই বোন যারা শুনতেছেন তারা একটু খেয়াল করুন, আমি যতটুকু বুঝি তার আলোকে পরামর্শ দেব। এর থেকে বেটার পরামর্শ আপনি পেতে পারেন। সেটা হলো যে আপনি যখন কোনো একটা এনওসি দেখাচ্ছেন ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশনে, আমি একটু ব্যাকে আসি। এখানে সর্বশেষ রয়েছে ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, এটার এনএসি কোড হলো 33103। তো এইটা আপনি এটাতে যদি আপনি জব এক্সপিরিয়েন্স দেখাতে চান তাহলে আপনার করণীয় কি? আপনি এনওসি ওয়েবসাইট কানাডা দিয়ে গুগল করলে আপনাকে এনওসি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে গেলে আপনি এই যে 33103 অথবা ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, এই যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করলে এটার বিস্তারিত চলে আসবে। কোন বিস্তারিত? যে এই অকুপেশনে এলিজিবল হতে হলে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি কি অভিজ্ঞতার মধ্যে আপনার কি কি ডিউটিস পালন করা দেখতে চায়, সেগুলো আপনি পাবেন। সেগুলো পাওয়ার পরে আপনি যেটা করবেন, আপনাকে যে জব এক্সপিরিয়েন্স লেটার দেওয়া হয়, ওই এক্সপিরিয়েন্স লেটারের মধ্যে ওই ডিউটিগুলো যে আপনি পালন করেন সেগুলো এখানে মেইনলি সাবস্টেনশিয়াল নাম্বারে থাকতে হবে, যেগুলো সেখানে এনওসির ওয়েবসাইটের মধ্যে মেনশন করা আছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ভালো করে চেক করে দেখবে যে এই এনওসির সাথে ম্যাচিং করা যে সমস্ত ডিউটিস পালন করা উচিত সেগুলো আপনার এক্সপিরিয়েন্স লেটারে মেনশন করা আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে ওই অকুপেশনের জন্য কাউন্ট করা হবে, না হলে কিন্তু এটা কাউন্ট নাও করা হতে পারে। হোয়াট হেলথ কেয়ার ওয়ার্কার শুড ডু আফটার দিস ড্র। তো যারা ইনভাইটেশন পেলেন তারা 60 কর্মদিবসের মধ্যে
কমপ্লিট পিআর অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কানাডার মেডিকেল রিপোর্ট করা, তার মেডিকেল প্রতি প্যানেল ফিজিশিয়ান অফ কানাডা থেকে আপনার মেডিকেল টেস্ট করাতে হবে। তারপরে এই বিষয়গুলো আপনার সেখানে তুলে ধরতে আপনার আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি। আশা করি অনেকেই গাইডেন্সগুলো পেয়ে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।